এই ফুলগুলো দেখলে আমার মালার মুখটা খুশিতে ভরে উঠবে। গরিবের আবার ফুল চাষের শখ। আমাদের লক্ষ্য এবার সোনার গোলাপ ফোটানো। এই যে ভূতের খেলা শুরু হয়ে গেছে। এই নাও গোলাপের চা, খেয়ে দেখো কত মজা। চারপাশে গোলাপের শাড়ি, মাঝখানে এমন সুন্দর ঘর। এ কোনো সাধারণ গোলাপ নয় বাবু, এ যে সোনার গোলাপ। কি রোদ্রে বাবা, হ্যাঁ? আজ মনে হচ্ছে শরীরটা একদম ভেঙে পড়বে, কিন্তু কাজ শেষ না করলে মালিক তো আবার বকবে। এবারের গোলাপগুলো বেশ দেখতে হয়েছে। ও কানাইদা, এভাবে আর কতক্ষণ একটানা খাটবে বলো দেখি? চলো চলো চলো, একটু জিরিয়ে নি, এভাবে রোদে পড়লে তো অসুস্থ হয়ে পড়বে। না রে রামু, আমাকে এখনই জল দিতে হবে গাছগুলোতে। মালিকের কড়া নির্দেশ, গাছের যেন কোনো ক্ষতি না হয়। আর বসে জেরানো যাবে না। তুমি তো সারাদিনেই বাগানেই থাকো, তোমার নিজের বাড়ির কথা মনে পড়ে না? শুনলাম অনেক বছর পর নাকি মেয়েটা বাড়ি ফিরবে। হ্যাঁ রে রামু, আজ আমার মালামার বাড়ি ফেরার কথা। সারাদিন ওই ফুলের গন্ধ শুঁকে শুঁকে ভাবি, আমার মেয়েটাও যদি আজ কাছে থাকতো, জানি না কত বড় হয়েছে আমার মেয়েটা। তাই তো বলি, সারাদিন এত পরিশ্রম করো কিন্তু ক্লান্ত হও না কেন? তোমার মতো মানুষ খুব কমই আছে মিয়া। তুই বেশিই বলছিস। ইস, কি সুন্দর ফুল! এই ফুলগুলো যদি আমি আমার মালার মাথায় গুঁজে দিতে পারতাম, তবে কতই না খুশি হতো। এই কানাই, আড্ডা মারছিস কেন? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ শেষ কর, নইলে আজ কিন্তু মাইনা কাটা যাবে। এই আর কড়া করে শোন, কোনো ফুল যেন ছেঁড়া না হয়, আর নইলে আমাকে তো চিনিসই। এই তো কাজ করছি মালিক। ভাগ্যের পরিহাস দেখো, অন্যের বাগানে ফুল ফোটাই, কিন্তু নিজের মেয়ের জন্য একটা ফুলও জোটে না কপালে। ইচ্ছে থাকলে উপায় নেই রে রাম। আয় আয়, কাজ শুরু করি। কানাই ক্লান্ত শরীরে ধুলোমাখা পোশাকে উঠোনে প্রবেশ করে। তার হাতে একটি কাস্তে ও গামছা। উঠোনের একপাশে বসে কবিতা সবজি কুটছিল। ঘরে যেন উৎসব উৎসব ভাব। ওগো, তুমি আজ এত তাড়াতাড়ি ছুটি পেলে? কিছু হলো নাকি? শরীর তো খুব খারাপ দেখাচ্ছে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আজ যেন শরীরে একদম শক্তি নেই গো। মনে হচ্ছে শরীরটা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ওগো, শুনছো? কে এসেছে? আমাদের মালা আজ বছর পর দিদার বাড়ি থেকে ফিরেছে গো। কি? মালা ফিরেছে? আমার মেয়েটা কতদিন বাদে ফিরলো। মা আমার, কোথায় তুই? এদিকে আয়। বাবা, বাবা ফিরেছে? আহ, কতদিন পর তোমায় দেখলাম গো। জানো বাবা, দিদার বাড়ি থেকে তোমার কথা খুব মনে পড়েছে আমার। মারে, তুই এত বড় হয়ে গেলি! তোকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে রে মা। কবে তোকে সেই ছোট্ট মালা রূপে দেখেছিলাম। তোমার সেই ছোট্ট মালাটি আর নেই গো। দিন ঘুরেছে, লেখাপড়া শেষে আবার আমার মেয়ে এই গায়ে ফিরে এসেছে গো। ও, তাই বুঝে এমন সুস্বাদু রান্না করছো? রান্নার কি ঘ্রাণ বেরিয়েছে কবিতা? হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছ, তোমার স্বভাবটা আর ছাড়লে না। ঘরে এসো, খেতে দি। মালা, তোর বাবাকে ঘরে নিয়ে আয়। বাবা, তুমি তো সারা দিন ফুলের বাগানে কাজ করো, কিন্তু কই আমার জন্য একটা গোলাপও তো আনলে না। আসলে গরিবের শখ কি আর সাজে? মালিকের কড়া নিষেধ, ফুল ছেঁড়া যাবে না। আমি তোর এই অভিমান রাখবো। কাল আমি তোর জন্য ঠিকই সুন্দর ফুল নিয়ে আসবো। ওগো, শুনেছো? দেখে এলাম দাদার মেয়েটা এসেছে। অনেক বড় হয়ে গেছে জানো। কানাইয়ের মেয়ের দেমাক শহর থেকে পড়ে এসে এখন যেন রানী সেজেছে। ওর ওই রূপ দেখে আমার গা জ্বলে যায়। কি যে বলো না মিনু, মেয়েটা এতদিন বাদে এসেছে, কোথায় ভালো মন্দ কথা বলবে আর হিংসেতে জ্বলছো। মোটাই ভালো লক্ষণ নয় গো মিনু। হাজার হলেও নিজের ভাইয়ের মেয়ে। যোগু আর মিনু বসে যখন কথা বলছিল,
পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পচা ও তার মেয়ে সুমতি। তাদের দেখে মিনু তাদের কাছে এগিয়ে যায়। বাবা, ওই মালার ভাবভঙ্গি দেখেছো? ও যেন নিজেকে খুব বড় কেউ মনে করে। ওর এই অহংকার আমার সহ্য হচ্ছে না। এই তুই চিন্তা করিস না মা, আমি আছি না। দেখি আমার কুবুদ্ধির জোর দিয়ে ওদের কি করা যায়। একদম ঠিক, মেয়ে এসেছে বলে সুখ একেবারে ধরে না। ও পচা কাকা, তোমার বুদ্ধির প্যাচে কিছু করা যায় না? কাল বাগান মালিকের কাছে গিয়ে এমন ভাবে কথা বলবো যাতে কানাইকে ওরা বাগান থেকে বের করে দেয়। দেখি ওদের শোক তখন টেকে কিভাবে। ঠিক আছে বাবা, তুমি যা করার করো। আমি শুধু ওর এই রূপ আর দেমাগ ধুলোয় মিশে যেতে দেখতে চাই। মালিক মশাই, মেয়েটা অনেকদিন পর বাড়ি ফিরেছে। ও আবদার করেছে দুটো গোলাপ নিয়ে যেতে। আপনি কি দয়া করে আমাকে দুটো গোলাপ ফুল দেবেন? এই খবরদার কানাই, আমার বাগানের ফুলের দিকে হাত বাড়ানোর সাহস করিস না। তোর মতো দিনমজুরের হাতে এই ফুল মানায় না। এখানে দাঁড়িয়ে সব আবদার না করে কাজ কর, যা। কানাই অপমানিত হয়ে মাথা নিচু করে বাগানে কাজ করতে যায়। সে সারাদিনের হাড় ভাঙা খাটুনের জমানো টাকা নিয়ে বাজারের এক দোকান থেকে ফুল কিনতে যায়। ও দোকানি ভাই, আমাকে সুন্দর দেখে কয়েকটা গোলাপ ফুল দাও দেখি, আমার মেয়ের জন্য নিয়ে যাব। আরে কানাই, তুমি নিজে দিনরাত গোলাপ বাগানে কাজ করো আর আজ আমার দোকান থেকে গোলাপ কিনতে এসেছো, ব্যাপার কি? কি করব ভাই, মালিকের কাছে চেয়েছিলাম, দুটো ফুলও দিল না। আর মেয়ের কাছে যে কথা দিয়েছি, ফুল তো নিয়ে যেতেই হবে, তাই তোমার দোকানেই চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, ওই ফুল ব্যাপারীটা আসলেই কিপটে। আর নইলে তোমার মতো এত সহজ সরল মানুষকে অপমানিত করতে পারে? এই নাও, 4টে ফুল দিলাম। মেয়ের কথা বলছো বলে কথা। যাক, এই ফুলগুলো দেখলে আমার মালার মুখটা খুশিতে ভরে উঠবে। আজ আর আমার কোনো কষ্ট নেই। আরে এই তো সুযোগ। কানাই ফুল কিনেছে, কিন্তু আমি বলবো চুরি করেছে। এরপরই খেলাটা জমে উঠবে। দাঁড়া বেটা, মজা দেখাচ্ছি। পচা দৌড়ে গিয়ে বাগানের সেই বদমাশ মালিকের কাছে যায় এবং তাকে ডেকে নিয়ে আসে কানাইয়ের সামনে আর বলতে থাকে, দেখেন বাবু দেখেন, আমি বলিনি কানাই আপনার বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই দেখেন ওর হাতে ফুল। কত বড় সাহস আপনার বাগান থেকে আপনারই সর্বনাশ করে। দাঁড়া বেটা, আমার অনুমতি ছাড়া ফুল চুরি? আজ তোকে আমি ছাড়বো না। কত বড় সাহস তোরা! বাবু, বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। আমি এই ফুল বাজার থেকে এইমাত্র কিনে আনলাম। আপনার অনুমতি ছাড়া বাগানের ফুল নেওয়ার সাহস আমার নেই বাবু। মিথ্যে কথা! তুই আমার বাগানের ফুল চুরি করেছিস? চোর! তুই যেখানে কাজ করিস সেখান থেকেই চুরি। ছি। হ্যাঁ বাবু, আমি নিজে চোখে দেখেছি ওকে বাগান থেকে বেরোতে। আমার বাগানের চুরি সাজতে আমি নিজে দেই, যা তোর কপালে রয়েছে এখন। তার হাতের ফুলগুলো কেড়ে নিয়ে কাদা মাটিতে পিষে ফেলে। আমার জিনিস চুরির শাস্তির কথা যেন সারা জীবন মনে থাকে। এই ফুল বিনে পয়সায় আমার বাগান থেকে কেউ সরাতে পারে না। আরে এই তোর কাজ, তুই আর কাজে আসবি না বলে দিচ্ছে। চলে আয় পচা। হে ওপরওয়ালা, আমি কি পাপ করেছিলাম? আমি তো শুধু মেয়ের আবদারটা রাখতে চেয়েছিলাম। কেন আমার কপালে এত অপমান? আমার কষ্টের টাকার কেনা গোলাপগুলো আজ মিথ্যে অপমানে কাঁদায় ছড়িয়ে আছে। এখন আমি কোন মুখ নিয়ে বাড়ি যাব, তুমি বলে দাও। কানাইয়ের কান্নার শব্দে আকাশ বাতাস স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে যায়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। শূন্য হাতে রিক্ত মুখে কানাই বাড়ি ফেরে। এ কি বাবা, তোমার গায়ে এসব কিসের দাগ গো? আরে আরে, তুমি কাঁদছো কেন বাবা? কে কে তোমার সাথে এমনটা করলো? ওগো, বলো কি হয়েছে? তোমাকে এমন অবস্থায় দেখে আমার যে বুক ফেটে যাচ্ছে। কে এমন করলো তোমার? ফুল ব্যাপারীর কাছে ফুল চেয়েছিলাম,
তিনি দেয়নি বলে মজুরির টাকা দিয়ে হাট থেকে ফুল কিনে ফেরার পথে পচার ফুল ব্যাপারী আমার ফুল চোর বলে আমি এভাবে মেরেছে। আর মালা আমার জন্য নিয়ে আসা গোলাপগুলো তারা ছিঁড়ে ফেলেছে। কি বলছো গো? নিজের টাকা দিয়ে কেনা ফুলগুলো ছিঁড়ে ফেলেছে পাষণ্ডরা। মেয়েটা আসার পর থেকে ওই পচার মেয়ে আর তোমার বোনের নজর পড়েছে এই পরিবারের দিকে। ওগো, এখন কি হবে? এখন আর কি হবে? অন্য কোনো কাজ খুঁজতে হবে। মালিক তো আবার কোনো কথা না শুনেই কাজে যেতে বারণ করে দিলেন। ছি বাবা, ওনাকে কেন মালিক বলছো? মালিক তো তারা হয় যারা কাজের লোকেদের সাথে ভালো আচরণ করে। না বাবা, আর নয়, আর কারো খেতে কাজ করতে হবে না তোমাকে। আমরা নিজেরাই আমাদের জমিতে ফুল চাষ করব। আমি দেখব কে আমাদেরকে বাধা দেয়। আরে তুই কি বলছিস? আমাদের তো তেমন বড় কোনো জমি নেই, শুধু ওই পতিত জমিটুকু ছাড়া। আর গরিবের কপালে ফুল চাষ ওসব হয় নাকি? হবে বাবা, হবে হবে, নিশ্চয়ই হবে। আমি এসে পড়েছি না। আমরা আমাদের জমিতে এমন ফুল ফোটাবো যা পৃথিবীতে কেউ দেখেনি। তোমার এই অপমানের বদলা আমি নেবই নেব। ওগো, মালার কথা শোনো। আমাদের নিজেদের ভাগ্য বদলানোর সময় এসে গেছে। আমি তোমার পাশে আছি, তুমি মনে সাহস রাখো একটু। তোরা যখন সাহস দিচ্ছিস তবে দেখি এই গরিব চাষির কপালে গোলাপ চাষ কেমন হয়। কাল থেকে আমি কাজে লেগে পড়ছি। বাবা, ও বাবা, ওঠো তাড়াতাড়ি। কখন সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এই তো আমি এসে গেছি। চল চল। এটা বলে কানাই আর মালা তাদের জমিতে যায়। সারাদিন বাপ বেটি মিলে হাড় ভাঙা খাটুনি খেটে তাদের জমি পরিষ্কার করে। মাটিটা খুব শক্ত রে মালা। এত বছর পড়ে থাকা এই আগাছায় ভরে গেছে। জানি না এখানে কোনো গাছ জন্মাবে কিনা। ধৈর্য ধরো বাবা, মাটির প্রাণ আছে। আমরা যদি ঠিকঠাক যত্ন নিই তবে সে ঠিকই আমাদেরকে ফুল দেবে। দেখো। সবই তো বুঝলাম, গোলাপের বীজ কোথা থেকে পাবো? এই গায়ে তো তেমন কোনো দোকানও নেই। শোনো বাবা, দোকান এই গায়ে না থাকে তো অন্য গায়ে যাব আমরা। তবু বলেছি যখন, গোলাপ চাষ করবই আমরা। হ্যাঁ বাবু, তোর মনের মধ্যে দেখছি বড় অস্থিরতা। কি হয়েছে তোর? এত দুঃখ কিসের? প্রণাম বাবা, নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি। অন্যের বাগানে ফুল ফুটিয়ে আজ আমি নিঃস্ব। মেয়ের আবদার রাখতে গিয়ে অপমানিত হয়েছি, এগুলোই ভাবছি। বাপু, সততার পরিশ্রম কখনো বৃথা যায় না। তোর মনে যখন হিংসে নেই, তখন সৃষ্টিকর্তা তোর সহায় হবেন। শুনলাম তোর মেয়ে আর তুই মিলে নিজের জায়গাটুকুতে গোলাপ চাষ করছিস। হ্যাঁ 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 বাবা, কিন্তু আপনি কি করে জানলেন? সবই যে ওপরওয়ালার ইচ্ছে রে বাপ। এই নে, এই সোনার গোলাপের বীজগুলো নে, আর কোথাও তোকে বীজ কিনতে যেতে হবে না। এই আমি কি দেখছি সাধু বাবা? এ কি সত্যি সোনার মতো উজ্জ্বল? কেন কেন আপনি আমাকে এই উপহার দিচ্ছেন? এই বীজ সাধারণ নয়, এ শুধুমাত্র সেই মাটিতেই অঙ্কুরতে হবে যেখানে কোনো কপটতা নেই। এ তোর নিরেট সততা আর পরিশ্রমের জন্যই আমি এটা তোকে দিলাম। যা, পরম যত্নে এটা রোপণ কর। এ কি সাধু বাবা কোথায় গেলেন? বুঝেছি, এই সবই উপরওয়ালার খেলা। যাই যাই, বীজগুলোকে নিয়ে বাড়ি যাই। মালা, আজ এক সাধু বাবা আমাকে এক প্যাকেট অদ্ভুত বীজ দিলেন। দেখ, এগুলো দেখতে একদম সোনা দানার মতো উজ্জ্বল। এগুলো নাকি সোনার গোলাপের বীজ।
আরে ঠিকই তো, এ তো সাধারণ বীজ বলে মনে হচ্ছে না গো বাবা। চলো আমরা কাল সকালেই এগুলো রোপণ করে দেব। অবশেষে আমাদের গোলাপ চাষ করা হচ্ছে তাহলে। যাদের মনে পাপ নেই, সৃষ্টিকর্তাও তাদের নানান উপায়ে সাহায্য করেন। এভাবেই গল্প করতে করতে সেই রাত কেটে যায়। সকালবেলা কানাই আর মালা মিলে সেই সাধু বাবার দেয়া সোনার গোলাপের বীজ তাদের জমিতে রোপণ করতে থাকে। এসব দৃশ্য পচার মেয়ে সুমতি আর মিনু দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। ও মা, দেখেছো মিনু দিদি, বাপেটির কাণ্ড! ওরা নাকি ওই অনুর্বর মাটিতে ফুল চাষ করবে, তাও আবার গোলাপ ফুল। গরিবের আবার ফুল চাষের শখ, হাড়িতে ভাত জোটে না, আবার এসেছে গোলাপ ফোটাতে। গরিব চাষ আর গোলাপ চাষ, হাস্যকর রে হাস্যকর। যা করুক না, ওরা কষ্ট করে ওদের জমিতে গোলাপ চাষ করছে। এই তুমি এত রাগে ফিকছো কেন? এই তুমি চুপ করো তো, নিজে তো কিছু পারবেই না, আমার কাছেও নাক গলাও। আহা, তোমরা থামো। আমি শুধু ভাবছি ওদের এই চাষ কিভাবে নষ্ট করা যায়। ওদের ব্যর্থতার তামাশা দেখতে আমার বেশ ভালো লাগে। দেখো বাবা দেখো, ওরা কেমন করে আমাদের দিকে তাকিয়ে কথা বলছে, মনে হচ্ছে যেন হিংসায় জ্বলছে সবাই ওরা। ওরা যা খুশি বলুক মা, আমাদের লক্ষ্য হলো এই মাটিতে গোলাপ ফোটানো, যেন সবার সব অহংকার জমির সোনার গোলাপ দেখে চুপসে যায়। কানাই আর মালা কারো কথায় পাত্তা না দিয়ে পরম যত্নে সোনার গোলাপের বীজ রোপণ করে আর প্রতিদিন যত্ন নিতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এই যে এইভাবে শুয়ে বসে থাকলেই চলবে? ওদিকে কানাই দাদা গোলাপ ফলিয়ে ছাড়লো, আমার তো কোনো কথা শোনো না। এখন যা বলছি সেভাবে কাজ করবে, নয়তো রান্না বাড়ি সব বন্ধ। বুঝেছি, আমাকে হিংসুটে না বানিয়ে তুমি ছাড়বে না। বলো বলো কি করতে হবে আমায়? ও হরিদা, শুনেছো নাকি? আর শুনবেই বা কি করে? তোমরা তো হলো গ্রামের মাথা, তোমাদের না জানিয়ে এই কানাইদা তার জমিতে গোলাপের চাষ করেছে গো। কি বলিস? আমি আছি, মোড়ল মশাই আছেন, তাদের অনুমতি ছাড়া কানাই এত বড় সাহস পেলে কোথায়? আমি এখনই ব্যবস্থা নিচ্ছি, আই তো দেখি আমার সাথে। এই কানাই, এই কাজ রেখে আগে আমার কথা শোন। এই তুমি যে এই জমিতে ফুল চাষ করেছো, কাউকে জানাওনি? বেশ ভালো কথা, কিন্তু তুমি জমির কাজ দেখে দেবে? এই গ্রামের নিয়ম কানুন সব ভুলে গেলে নাকি? হরিদা, এটা তোমার পৈতৃক সম্পত্তি, এখানে আমি চাষ করছি, খাজনা কেন দেব? আর নিজের জমির আবার খাজনা কিসের? বাস এ কথা বলবো না। যদি এই ক্ষেত রাখতে চাও, তবে মোড়ল মশাইয়ের নামে মোটা টাকা খাজনা দিতে হবে, নইলে আমরা এই জমি দখল করে নেব। তার মানে চাষ করতে হলেও খাজনা দিতে হয়? এসব কথা কোথায় পেয়েছেন আপনারা? বদমাইশি করে গরিবদের আর কত জ্বালাবেন? চলে যান বলছি, নইলে এক্ষুনি মোড়ল কাকুর কাছে নালিশ নিয়ে যাব আমি। বেশ বড় হয়ে গেছিস বুঝি। ঠিক আছে চল, যাচ্ছি, দেখি গোলাপ ফুল কেমন করে ফোটে। এই তোরা চল তো। তুই কি করলি মা? ওরা ভালো লোক নয়, যদি এই জমির কোনো ক্ষতি করে। বাবা ভয় পেও না, ওরা শুধুই ভয় দেখাচ্ছে। আমরা বরং আমাদের কাজে মন দিই। আমাদের লক্ষ্য এবার সোনার গোলাপ ফোটানো। এমন করে অনেক দিন কেটে যায়। সমস্ত বাধা পেরিয়ে কানাই ও মালার পরিশ্রমে খেতে কুড়ি আসে। এক অলৌকিক ভোরে সূর্য ওঠার সাথে সাথে ক্ষেত আলো করে ফুটে ওঠে এক অদ্ভুত অতি সুন্দর সোনার গোলাপ। কবিতা, মালা,
ওঠো ওঠো, আমি মাঠে দেখে এলাম ফুল ফুটেছে। এ তো সাধারণ গোলাপ নয়, এ তো সাক্ষাৎ সোনা। এমন গোলাপ আমি জীবনে কখনো দেখিনি রে মা। বাবা, দেখো, এটা কোনো সাধারণ ফুল নয় গো, এ তো সত্যি খাঁটি সোনার গো। সাধু বাবার দেওয়া বীজ থেকেই এই সোনার গোলাপ ফুটেছে। এর সুবাস দেখো সারা গায়ে কেমন ছড়িয়ে পড়েছে। অনেক নাম শুনেছি গো, আজ তোমাদের জন্য আর সাধু বাবার দয়ায় এই সোনার গোলাপ দেখতে পেলাম। লাল গোলাপগুলো কি সুন্দর দেখতে গো। মুহূর্তের মধ্যে এমন অলৌকিক দৃশ্য দেখতে আশেপাশের অনেক লোকজন ভিড় করে আর অবাক দৃষ্টিতে কানাইয়ের গোলাপ ক্ষেতের দিকে তাকিয়ে থাকে। এ তো কখনো দেখিনি। এ তো ফুলের রানী গোলাপ গো, তাও আবার সোনার। কানাইয়ের ভাগ্য খুলে গেছে রে। নিশ্চয়ই কোনো দৈব শক্তি আছে এর পেছনে, নয়তো মালা আসার সাথে সাথে কানাইয়ের ভাগ্য বদলে যায় কিভাবে? মেয়েটাও যেমন সুন্দর হয়েছে, ভাগ্যটাকেও সাথে করে নিয়ে এসেছে। এ হতেই পারে না, মালা এত বড় ভাগ্যবতী হতে পারে না। আমার বাবার কাছে এক্ষুনি সব বলতে হবে। আরে কানাই, তোর ভাগ্য তো দেখে খুলে গেছে। এমন দুর্লভ গোলাপ আমি আগে কখনো দেখিনি। এই ফুলগুলো আমার বাগানের জন্য প্রয়োজন। এই শোনো কানাই, এই ফুলগুলো আমাদের কাছে নাম মাত্র মূল্যে বিক্রি করে দাও, আর তাহলেই তোমাদের ওপর দিয়ে আর কোনো বিপদ যাবে না। একদম ঠিক, বড়বাবুর সাথে চুক্তিপত্র সই করে ফাইসালা করে দাও। আর না হলে কিন্তু খাজনা না দেওয়ায় তোমাদের এই ক্ষেত কালই দখল করে নেব। আমি বুঝি না, আমি যে কাজই করতে যাই আপনারা শুধু বাধা দেন। ব্যাপারী বাবু, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ওদের সাথে নিয়ে আবার দ্বন্দ্ব তৈরি করতে এসেছেন। বাবা, তুমি থামো। এই যে শুনুন, আমার বাবার কষ্টের সময় যখন ফুল চেয়েছিল তখন তো আপনারা অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন তাকে। আজ যখন সব সফল হয়েছে তখন আপনারা ভাগ বসাতে এসেছেন। বেশি কথা বলিস না মালা, তুই কি জানিস আমার সাথে শত্রুতা করলে কি হতে পারে? এই চুক্তিতে সই কর, নাহলে সব ফুল আমি কেড়ে নেব। আপনারা যদি ভেবে থাকেন ভয় দেখিয়ে আমার বাবার গোলাপ হাতিয়ে নেবেন, তবে ভুল করছেন আপনারা। আপনাদের অন্যায় কোনোভাবেই আমরা মেনে নেব না। এই ক্ষেত থেকে এক্ষুনি বেরিয়ে যান, না হলে গ্রামের মানুষকে আমরা ডাকতে বাধ্য হব। আজ তোকে ছাড়লাম মালা, কিন্তু মনে রাখিস এই সোনার গোলাপের পরিণতি খুবই খারাপ হবে। আমরা এমনি এমনি হাল ছাড়ছি না, চলে আসুন ব্যাপারী সাহেব। হুমকি দেয়, আমি আর সেই ছোট্ট মালাটি নই যে বোকা বানিয়ে চলে যাবে। আসো তো বাবা। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। মিনু, যোগু আর পচা হাতে বিষের বোতল নিয়ে সন্তর্পণে কানাইয়ের ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। সুমতি ক্ষেতের বাইরে দাঁড়িয়ে চারদিকে নজর রাখছে। ওগো, তাড়াতাড়ি করো, এইবার এই বিষ জমিতে ছড়িয়ে দিতে পারলে কানাই তার সব সোনার গোলাপ সাথে সাথে পচে মরে যাবে, আর তার মেয়ের অহংকারও চূর্ণ হয়ে যাবে। এই তো আমি তৈরি। এই পচা, এই তুই ধারটা দিয়ে যা, আমি মাঝখানটা দেখছি। হাইরে, কি বউয়ের পাল্লায় পড়লাম। এমন কাজ করতে কার ভালো লাগে? তোমরা জলদি করো, গ্রামের কেউ এদিকে নেই। এখনই মোক্ষম সুযোগ, কোনো শব্দ যেন না হয়। তারা যখনই গোলাপ গাছের গোড়ায় বিষ ঢালতে যাবে, অমনি সোনার গোলাপগুলো এক অদ্ভুত তীব্র নীল আলোয় জ্বলে ওঠে। চারদিক ঝড় শুরু হয়ে যায়। গোলাপ গাছগুলো এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে ওঠে। তার কাঁটাগুলো সাপের মতো নড়াচড়া করতে থাকে। ওরে বাবা, কি হচ্ছে? আমার হাতে কাঁটা বিঁধে গেছে। ওগো, গাছগুলো যেন আমাকে জাপটে ধরেছে। এ তো গোলাপ নয়, একটা রাক্ষস গো। ওরে বাবা, এই তো তোমার কথা শুনতে কি এমন দশা হয়েছে? পালাও মিনু পালাও, এই কে তো অভিশপ্ত। ওরে সুমতি, পালা রে, এই যে ভূতের খেলা শুরু হয়ে গেছে। এ ফুলের ক্ষতি করা অসম্ভব, জান থাকতে ভাগি এখান থেকে।
কি দেখছি আমি? কি হলো? আমাদের সব শেষ হয়ে গেল। শত্রুরা শেষ পর্যন্ত এই গোলাপ গাছগুলোকেও নষ্ট করে ছাড়লো। কবিতা তখনই কানাই আর মালাকে ডেকে নিয়ে আসে। কানাই আর মালা এই দৃশ্য দেখে কেঁদে ফেলে। হায় হায় হায়, ওগো কেমন সর্বনাশ করলো! আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে না নাকি? না বাবা, সব শেষ হয়নি। দেখো, বেশিরভাগ ফুলই অক্ষত আছে। শত্রুরা আমাদের পুরো ক্ষতি করতে পারেনি। আমরা এই বাকি ফুলগুলো নিয়েই শহরে যাব আর বিক্রি করব। মারে, শহরে আবার না জানি কি বিপদ হবে। ওরা কি আমাদের শান্তিতে বিক্রি করতে দেবে? অন্যায়ের কাছে আমরা কিছুতেই হার মানবো না বাবা। চলো, এখনই আমরা প্রস্তুতি নিই। মালা ঠিক বলেছে, এত কষ্টের ফুল তো আর নষ্ট হতে দেওয়া যায় না। এগুলোই এখন আমাদের একমাত্র সম্বল। তারা বড় বড় ঝুড়িতে সোনার গোলাপ আর লাল টকটকে গোলাপগুলো তুলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা গোলাপ তুলে ঝুড়ি ভর্তি করে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এই যে বাবুরা, নিয়ে যান, নিয়ে যান, গোলাপ নিয়ে যান। এ কোনো সাধারণ গোলাপ নয় বাবু, এ যে সোনার গোলাপ। আমি জীবনে অনেক ফুল দেখেছি, কিন্তু এমন উজ্জ্বল সোনার গোলাপ তো কখনো দেখিনি। এ যেন কোনো দৈব শক্তি। এর জন্য আমি যে কোনো দাম দিতে প্রস্তুত মা। বাবু, আমার বাবা খুব কষ্ট করে এগুলো ফলিয়েছেন। এর মাহাত্ম্য হলো এগুলো কখনোই অম্লান হবে না, সব সময় চকচকে থাকবে। আমার মেয়ের সততার পরিশ্রমের ফসল এই ফুল। যদি আপনার এই ফুলগুলো নেন, তবে আমাদের পরিশ্রম আজ সার্থক হবে। নেবো মানে তোর এক কাজ কর, এই মা, এই ঝুড়ি দুটোই আমাকে দিয়ে দে। আর কত দাম হয় আমি দিচ্ছি। এই কেন, এগুলো সব নিয়ে যা। মারি, এতগুলো টাকা একসাথেই প্রথম দেখলাম রে। চল মা চল, আজ তুই যা চাবি সব কিনে দেবো। মোড়ল সাহেব, এরা সব ষড়যন্ত্রের মূল। আমাকেও নানান হুমকি দিয়ে ওদের সাথে কাজ করিয়েছে। মিনুর নিজের ভাই, এরপরেও লোভ ছাড়েনি। এই জন্যই আমি চুপি চুপি এসে আপনাকে সব বলে দিয়েছিলাম। কি রে, তোদের খুব বার বেড়ে গেছে তাই না? কানাইয়ের খেতে বিষ দিস, মনে করি সেসব খবর আমার কানে আসবে না, তাই না? এই মোড়ল সাহেব, আমাদের ভুল হয়ে গেছে। আমরা শুধু হিংসে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দিন। ওদের মতো কুচক্রি আর হিংসে পরায়ণ মানুষদের এই গ্রামে কোনো জায়গা নেই। আজই তোদের গ্রাম ছাড়া হওয়ার নির্দেশ দিচ্ছি। আমার চোখের সামনে থেকে এখনই দূর হ। আমাদের ভুল হয়ে গেছে গো। আমরা বুঝিনি গোলাপের লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। আমাদের মাফ করে দিন। সবই আমার এই কুমতি মেয়ের জন্য মোড়ল মশাই। মালাকে দেখে শুধু হিংসেতে জ্বলতো, এর জন্যই সব হয়েছে। আমাদের ক্ষমা করুন মোড়ল কাকা, আর হিংসা করব না। কানাইয়ের ভাগ্য আজ বদলে গেছে। সততার জয় হয়েছে, আর তোদের লোভের পরাজয়। গ্রামে যদি আর এক মুহূর্ত তোদের এই কুচক্রি পালা দেখি, তবে মনে রাখিস আমার শাস্তির কথা। সুন্দর এক বিকেল বেলা, গোলাপ বাগানে হাজারো গোলাপ ধরে আছে। তার ঠিক মাঝখানে ফুল দিয়ে সুন্দর একটা ঘর বানিয়েছে কানাই। মালা বসে বসে গোলাপের মালা বানাচ্ছে, কবিতা চা চাল করছে। বিশ্বাসই হচ্ছে না মা, একটা সময় ছিল যখন দুমুঠো ভাতের জন্য অন্যের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। আর আজ নিজের পরিশ্রমের জোরে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। চারপাশে গোলাপের শাড়ি, মাঝখানে এমন সুন্দর ঘর। সবটাই তোমার সততা আর মালার বুদ্ধির গুণ। তুমি হাল ছেড়ে দাওনি বলেই আজ আমাদের এই সুদিন ফিরে এসেছে। এই নাও গোলাপের চা, খেয়ে দেখো কত মজা।
আহা কি যে বানালে না আজ, নিজের জমির চাষের সোনার গোলাপের চা, চুমুক দিতেই যেন প্রাণটা জুড়িয়ে গেল। কি করছিস রে মালা? এই দেখো বাবা, বাগানের তাজা গোলাপ দিয়ে কত সুন্দর মালা বানিয়েছি। এ মালা আমার মালা মায়ের গলাতেই সুন্দর মানাবে। দেখেছো কবিতা, মালামাকে আজ রাজকন্যার মতো দেখতে লাগছে। হবে না বাবা, দেখতে হবে তো। গরিব চাষির সোনার গোলাপ দিয়ে বানানো মালা এটা যে।